সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সংগঠন এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন ৯ অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সত্তা বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনীটি অধ্যাদেশে আকারে জারি করা হতে পারে বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই গেজেট জারি করা হয়। সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন, যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা, যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। গেজেট প্রকাশের পরে আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার গণমাধ্যমকে তিনি এই কথা জানান। সিসি বলেন, গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান সিসি। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবারে কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নিব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কালকে যদি এফআইআর যায়, তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। খুন, গুম ও রাজনৈতিক নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনার জন্য ফেব্রুয়ারিতেই দাবি তুলেছিল বিএনপি। দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনায় সাধুবাদ জানিয়েছে দলটি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেয়া পত্রে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিল বিএনপি। তিনি বলেন, আলোচনায় স্পষ্ট করে বলা হয়েছিল যে আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। বিভিন্ন সভা সমাবেশে ও আলোচনায় বিএনপি এসব দাবি বারবার উত্থাপন করেছে। বিবৃতিতে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানান। নতুন করে সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার পক্ষে মত দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে নতুন করে নয় সংবিধান সংশোধন করার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানের পর যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই ভিত্তিতে সংস্কার কাজ এগুতে হবে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নাগরিক কোয়ালিশনের ব্যানারে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন রাকিব হোসেন। ৫ই আগস্টের পর রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা ধারণ করা কিছু সংগঠন ও ব্যক্তিদের নিয়ে যাত্রা শুরু করেছে নাগরিক কোয়ালিশন নামে নতুন একটি প্ল্যাটফর্ম। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে সংবিধান সংশোধনীর ৭টি প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। বাংলাদেশের সবচেয়ে বিদ্যানভিত্তিক আলোচনায় অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে নতুন করেই সংবিধান লেখার প্রস্তাব দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে প্রয়োজনীয় সংশোধন করে বর্তমান সংবিধানকেই জনকল্যাণকর করা সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায়। যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়, সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই তো রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, বাংলাদেশের নাগরিক মর্যাদা, সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব, এর ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ, ২৪-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই।
অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত কমিশনের 3 সদস্য জানান, রাজনৈতিক দলগুলো বেশিরভাগ সংস্কারে নীতিগত একমত হলেও তা বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে আলোচনা প্রয়োজন। সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোনো রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। রাজনৈতিক দলের মধ্যেও অনেকের মধ্যে এ ব্যাপারে আগ্রহ আছে এবং অনেকগুলো ক্ষেত্রে ঐক্যমত্য আছে, নীতিগতভাবে ঐক্যমত্য আছে, কিন্তু সমস্যাটা হলো ডেভিল ইন দ্য ডিটেইলস। আপনি এই সংস্থাগুলোকে সংস্কার কার্যক্রমের বাইরে রেখে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন, বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করবেন, সেটি আশা করা খুবই কঠিন। এই কথাটা আমরা কেউ বলি না, আমাদেরকে বলতে হবে। সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করার চেয়ে তার ক্ষমতা কমানোর পরামর্শ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। প্রধানমন্ত্রী ক্ষমতা, যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস, ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। রাষ্ট্র সংস্কারে আরো জোরালো মতামত গঠনের তাগিদ দেন বিশিষ্টজনেরা। সংবিধান সংস্কার এবং অন্যান্য সংস্কারে আমাদের যত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, তার চেয়ে আমরা যারা এখানে আছি, আমরা মানুষের প্রতিনিধিত্ব করি, জনগণের প্রতিনিধিত্ব করি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের ব্যক্তিগতভাবে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনার সংস্কারগুলো অত্যন্ত অনিবার্য। কিন্তু সংবিধানকে আমরা যে জায়গায় মৌলিকভাবে নিতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক ঊর্ধ্বে, এবং সেই কারণে এটা জনগণের অভিপ্রায় কিংবা ইচ্ছার প্রকাশ হিসেবে হওয়া দরকার। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপর মানুষের সংশয় তৈরি হয়েছে। জনগণ যে প্রত্যাশা দ্রুত নির্বাচন, সরকার এই ব্যাপারে নিশ্চুপ। এজন্য মানুষ নানা ধরনের সন্দেহ করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শোভা যাত্রার পূর্বে তিনি এইসব কথা বলেন। রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি খুনের আসামি হয়েও দেশ ছেড়ে চলে যাওয়ায় মানুষের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয়েছে। মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে, তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। বিগত 3টি জাতীয় নির্বাচনের সাথে জড়িত সব কমিশনারদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে এক অনুষ্ঠানে দলটির নেতৃবৃন্দ এই কথা জানান। এ সময় গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব দল নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও জানান তারা। এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ারও আহ্বান জানান। আমরা লীগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি, আর তলে তলে যে আরও দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আমাদের কনসার্ন আছে কিনা। তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ যেমনিভাবে অপরাধ করেছে, জাতীয় পার্টি সহ 14 দলের দোসররা একইভাবে অপরাধ করেছে। সুতরাং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেমনিভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে জিএম কাদের, চুন্নু সহ 14 দলের দোসরদেরকে গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা, জুলাই সনদের বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। শনিবার মধ্যরাত থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগের তৈরি মঞ্চ থেকেও জানানো হচ্ছে একই দাবি। তার যদি ফাঁসি দিতে হয়, সেই ফাঁসির দড়ি যদি সরকারের কাছে টাকা না থাকে, আমি আমার শেষ সম্পত্তি বেচে আমার চিকিৎসা যখন করাতে পারছি, আমার বাড়ি পেয়েছে, আমি সেই দড়ি কিনে দেবো সরকার। জুলাই সনদটা দিয়ে দেন, এটা আমাদের প্রাপ্ত জিনিস। জুলাই সনদ এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ 100% করতে হবে। আমাদের 3টা দাবি যদি না মানে আমরা বুক পেতে দিয়ে আমাদের গুলি করে মারে।
বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে ৩ মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার কার্যক্রমের প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শেয়ার বাজার যাতে লুটেরাদের আড্ডাখানা না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এস.এম. আরিফের রিপোর্ট। আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর শেয়ার বাজার নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান, শেয়ার বাজারের পরিস্থিতি উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে 5টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে, চিফ অ্যাডভাইজার পুরোটা শুনেছেন, শোনার পরে উনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা আশা করছি যে খুব দ্রুত স্টক মার্কেটে মানে আমরা রিয়াল এবং মিনিংফুল রিফর্ম দেখতে পাবো। তিনি জানান, দ্রুত পুঁজিবাজার সংস্কারে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল আনার নির্দেশনাও দেন ডক্টর ইউনূস। স্টক মার্কেটে ভেস্টেড ইন্টারেস্টের লোক অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে, ফলে দেখা যায় যে আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় না বা এরা রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। এইটার একটা সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন। প্রেস সচিব জানান, কোনো একক কোম্পানি কিংবা ব্যক্তি নন, শেয়ার বাজারে সবাই যেন উপকৃত হতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমাদের স্টক মার্কেটগুলোতে যেটা হয়েছে, এক ধরনের বড় রকমের ডাকাতি হয়েছে চোখের সামনে দিয়ে, হ্যাঁ, এবং এইটা নিয়ে তো সত্যিকার অর্থে অনেকে লেখেনও নাই। অনেক যে জার্নালিস্ট বলেন ওরাও পার্ট অফ দ্য ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ হয়ে গিয়েছিলেন। তা আমাদের আজকের মিটিংয়ের মেসেজটা হচ্ছে যে এই পুরো স্টক মার্কেটে খুব দ্রুত মিনিংফুল রিফর্ম করা যাতে সবাই বেনিফিটেড হন। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ ও সময়োপযোগী উত্তরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে উত্তরণের মূল অর্জনগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ কমিটির সদস্য ও নীতি উপদেষ্টারা উপস্থিত ছিলেন। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বিহারে বিহারে চলছে সমবেত প্রার্থনা। সোয়াইং দান জল সিঞ্চন সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকালে রাজবাড়ী প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজগুরু বুদ্ধ বিহারের বটবৃক্ষ প্রাঙ্গণে এসে শেষ হয়। এছাড়াও সকাল থেকে বিহারে বিহারে চোয়াইং দান, বোধি বৃক্ষে জল সিঞ্চন, মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে যুবক যুবতী, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সহ সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রার্থনার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করছে। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রতারাস সহ প্রাতরাজ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। অহিংসা ও শান্তির বাণী প্রচার করে গেছেন গৌতম বুদ্ধ। সেই বাণী ধারণ করে সারা দেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের অনুসারীরা এই পূর্ণিমা তিথিতে স্নান করে সূচি বস্ত্র পরিধারণ করেছেন। মন্দিরে মন্দিরে চলছে বুদ্ধের বন্দনা, অর্চনার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনায় স্মরণ করা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তককে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। আধ্যাত্মিক জাগরণের এক মহিমান্বিত দিন বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ।
বৌদ্ধ ধর্মমতে এদিনে গৌতম বুদ্ধের জীবনের 3টি তাৎপর্য ঘটনা জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। এই অশান্ত বিশ্বে তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এই কামনাই করতেছি। দিনটি উপলক্ষে রাজধানীর বাসাবো ও বাড্ডায় বৌদ্ধ বিহারে ছিল নানা আয়োজন, প্রার্থনা, পূজা অর্চনা এবং শান্তি কামনায় বিশেষ অনুষ্ঠান, বুদ্ধমূর্তির সামনে ফুল নিবেদন, প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। আর এসব আচার অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সমবেত প্রার্থনা একটাই, বিশ্ব শান্তি ও মানব কল্যাণ। যে যার জায়গা থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকুক, কারণ সব শেষে আমরা সবাই মানুষ। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি বিরাজ করার জন্য আমাদের বুদ্ধনীতি কতটা প্রয়োজন সেটা বলার অপেক্ষাই রাখে না। সকলের মঙ্গল কামনায় আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করলাম। আমাদের দেশের এই পরিস্থিতিগুলো যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়, আর আমাদের দেশের জনগণের সুরক্ষা যেন ঠিক করতে পারে, আমাদের এই প্রার্থনাই করছি আমরা সবাই আজকে মন প্রাণ থেকে। হিংসা, বিদ্বেষ সবকিছু পরিহার করে অহিংসার মূল মন্ত্র নিয়েই আজকের এই বুদ্ধ পূর্ণিমা। তবে অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিতে গৌতম বুদ্ধের শিক্ষা ছিল অহিংস, শান্তি, সাম্য ও সহানুভূতি বলে জানান ভারতীয় হাইকমিশনার। Historically, the region of present-day Bangladesh has been a vibrant center of Buddhist learning. Eminent Buddhist scholars like Atisha Dipankar made big contributions to Buddhist teachings, not only in this region, but beyond as well. সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সমাজে অহিংস, পরমধর্ম এবং মানবতা প্রতিষ্ঠিত হোক শুভ বৌদ্ধ পূর্ণিমা দিবসে, এমনটাই প্রত্যাশা ছিল এখানে আগত সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের। তাদের প্রত্যাশা একটাই, সারা বিশ্বে যেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে ওঠে। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা।